Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 subject Bengali. Topic জ্ঞান চক্ষু। আজকে কিন্তু তোমাদের সামনে জ্ঞান চক্ষু নিয়ে কিন্তু আলোচনা করব। কিসের জ্ঞান চক্ষু, কি জ্ঞান চক্ষু? অর্থাৎ তোমাদের বাংলা সাবজেক্টেরই প্রথম গল্পই হচ্ছে জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু গল্পটা কিন্তু আমি তোমাদের সামনে পড়ে শোনাবো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের স্কুলে যে পরীক্ষাগুলো হয় সেই সামেটিভ পরীক্ষার কোশ্চেনের উত্তর তো পেয়েই যাবে এবং 2027 সালে গিয়ে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে। আর এই 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যে প্রিপারেশন তা কিন্তু এখন থেকেই নিতে হবে। আর এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করব তার মধ্যে কিছু সামেটিভ, কিছু চলে যাবে তোমাদের ঝুলিতে, অর্থাৎ 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের ঝুলিতে চলে যাবে। তো দেখো, আমি আমার এই চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু আমি গত যে পরীক্ষা হয়ে গেল অর্থাৎ 26 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল এখানে কিন্তু অনেক কটা ভিডিওই কিন্তু শেয়ার করেছি, অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে, অর্থাৎ বিষয়টা হচ্ছে ইংরাজি, বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবন বিজ্ঞান, এই 5টা সাবজেক্টেরই কিন্তু ভিডিও অনেক শেয়ার করেছি। আর এই শেয়ার করা ভিডিওর মধ্যে থেকেই কিন্তু 100% কোশ্চেন কমন এসে গেছে। এটা কিন্তু তোমরা যাচাই করে নিতে পারো চ্যানেলটা খুলে দেখে নিয়ে, অর্থাৎ প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিয়ে। তো আমি এই যে জ্ঞানচক্ষু গল্পটা পড়ব কেন, প্রথমেই বাংলা টেনে বসেছি কেন, এই কারণের জন্য বসেছি। দেখো, বাংলা একটা কঠিন সাবজেক্ট আর এরই পাশাপাশি ইংরাজিও কিন্তু একটা কঠিন সাবজেক্ট। ইংরাজিতে কেন কঠিন? কারণ না এখানে কিন্তু গ্রামাটিক্যাল পার্ট রয়েছে, অর্থাৎ রাইটিং স্কিল রয়েছে। আর বাংলায় কিন্তু কি রয়েছে? বাংলায় কিন্তু একটা ব্যাকরণ পার্ট রয়েছে। তাই এই বাংলাতে 85 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা কিন্তু একটু টাফই ব্যাপার। তারপরে আমি বলবো যে তোমরা 85 নয় 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ করতে পারবে যদি সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো। দেখো, ইতিহাস ভূগোল কিন্তু পড়লে মুখস্থ হয়ে যাবে, সাল দেওয়া আছে, কিন্তু বাংলাতে নিজস্ব ভাষা কিছু দরকার আছে। আর কি দরকার আছে? আর দরকার আছে প্রত্যেকটা লাইন পাই টু পাই পড়তে হবে, অর্থাৎ পড়ার পরে ওখান থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোও কিন্তু পড়ে নিতে হবে এবং সেগুলোকে দাগিয়ে নিতে হবে। মুখস্থ হোক আর না হোক, গল্পগুলো পড়ে প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুঁজে বের করে রেডি করে রাখতে হবে। তাহলে কিন্তু 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশনের একটা ধাপ কিন্তু তোমরা এগিয়ে যাবে। তো চলো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করি, যে ভিডিওটি শেয়ার করলে 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়াবে আজকের এই ভিডিও থেকে। তো আজকে শুরু করেছি। দেখো, জ্ঞান চক্ষু। তো বলছে যে জ্ঞান আর চক্ষু, জ্ঞান অর্থাৎ নিজস্ব জ্ঞানের বিকাশ, আর চক্ষু কথার অর্থাৎ চোখ। তাহলে এই জ্ঞান চক্ষু কথার বাংলা আক্ষরিক অর্থটা হলো বোধোদয়, অর্থাৎ এই প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটানো। দেখো, আমরা কিন্তু কি করি না, আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোর মধ্যে অর্থাৎ এই 5টি ইন্দ্রিয়র মধ্যে দিয়েই কিন্তু আমরা জ্ঞানের ভাণ্ডারটাকে বাড়াতে পারি। তাই এখানে জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে যে প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটানো, অর্থাৎ প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটাতে গেলেই আমাদের চক্ষু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, চোখ কিন্তু দেখেই অনেক কিছু বুঝতে পারে, অর্থাৎ যদি একটা লোহার রং লাল হয় তাহলে দেখে বোঝা যাবে এটা গরম, কিন্তু একটা আইসক্রিম বা বরফের টুকরো দেখলেই বোঝা যাবে যেটা ঠান্ডা। তাই এই জ্ঞানের ভাণ্ডারকে সবচেয়ে বেশি বিকশিত করে বা সবচেয়ে বোঝায় যে সেই হচ্ছে চক্ষু। আর এই জ্ঞান চক্ষু গল্প লেখিকাটাকে আশাপূর্ণা দেবী। দেখো, এই আশাপূর্ণা দেবী আর কেউ নন, আমাদেরই রাজধানী শহর কলকাতার, অর্থাৎ উত্তর কলকাতায় ওনার জন্ম। কত সালে? আমরা চলে যাব একটু পরের পাতার দিকে। দেখো, এখানে জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন 1905 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে। তো এই 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কবে? দেখো, এখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকে না, কোথায় কবে জন্মগ্রহণ করেন। 8ই জানুয়ারি কোথায়? উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। আর আমাদের মধ্যে থেকে তিনি চলে যান কত সালে? 1995 খ্রিস্টাব্দে 13ই জুলাই কিন্তু উনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু আমাদের ছেড়ে চলে গেলে হবে কি, উনি কিন্তু আমাদের মধ্যে আছেন। তো ওনাকে শুধু এই যে আশাপূর্ণা দেবী বলেই চিনব না, এখানে লিখেছে অন্যতম প্রধান বাঙালি লেখিকা
জন্ম কলকাতায়, উত্তর কলকাতা লিখেছে জন্ম কলকাতায়। তো উত্তর কলকাতাটা আমাদের অ্যাড হয়েছে। আর ইনি ছিলেন একজন বিখ্যাত ঔপন্যাসিক তথা শিশু সাহিত্যিক, অর্থাৎ শিশুদের জন্য সাহিত্য তিনি রচনা করে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। আর রবীন্দ্র পুরস্কার থেকে ডিলিট পর্যন্ত সমস্ত পুরস্কারই তিনি পেয়েছেন। তো ওনারই লেখা জ্ঞানচক্ষু গল্পটি আজকে আমরা পড়ব। পড়ার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব উত্তর সমেত। তো দেখো, আমরা চলে যাই, আমরা জ্ঞানচক্ষুর আক্ষরিক অর্থটা বুঝলাম, আশাপূর্ণা দেবী সম্পর্কে জানলাম। দেখো, এই গল্পগুলো পড়ার আগে কিন্তু কি করতে হবে, অর্থাৎ গল্পের বিষয়বস্তুটা একটু পড়তে হবে। আর কিন্তু গল্পের উৎসটা কোথায়, লেখিকা কি, কোথায় কি ব্যাপার, এই সম্পর্কে একটা সম্যক ধারণা কিন্তু আগেই নিতে হবে। আর তাহলে কি তোমাদের কিন্তু জ্ঞানের ভাণ্ডারটা বাড়বে আর তোমরাও কিন্তু সুন্দরভাবে লিখতে পারবে। তাই আমি বলবো যে এই শুরু করার আগে এগুলো একটু পড়ে নিও মনে করে। আর সবাই কিন্তু বইটা নিয়ে বসলে পরেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, আমরা শুরু করছি। দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই মার্বেলটা কি? অর্থাৎ মার্বেল আমরা দেখেছি ছেলেবেলায়, অর্থাৎ ছেলেবেলায় আমরাও মার্বেল খেলেছি, অর্থাৎ কাঁচের আর পাথরের দুই রকমের থাকতো। তো এখানে চোখ মার্বেল হয়ে গেল মানে কি, একদম কাঁচের গুলির মতন হয়ে গেল। তো নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, অর্থাৎ খুব আয়োজন করে, সেই তিনি নাকি বই লেখেন। অর্থাৎ বই যে লেখেন সে তো লেখিকা বা লেখক। তো সেই সব নাকি, হ্যাঁ, সে সব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপাও হয়েছে মেসোর। অর্থাৎ কার মেসো? এটা হচ্ছে তপনের মেসো। তপনের ছোটো মাসির হাজবেন্ড হচ্ছে তপনের মেসো। আর ছোটো মাসির সঙ্গে কিন্তু তপনের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, একেবারে ফ্রেন্ডশিপ। তো সব কথাতেই তপনের মাসি কিন্তু থাকে এবং তপনও কিন্তু তার সঙ্গে যুক্ত থাকে। তো এখানে কিন্তু মাসির সঙ্গে তপনের সম্পর্কটা খুবই ভালো, এটাও কিন্তু আমরা জানি। তো তার মানে বলতে পারা যায় যে তপনের নতুন মেসমশাই একজন লেখক, হ্যাঁ, লেখক, সাহিত্যকার, লেখক, সত্যিকার লেখক। এটা লাইনটা কিন্তু দাগ দিয়ে নেবে তলায়। তো আমিও কিন্তু এখানে দাগ দিয়ে নিয়েছি। তো জলজান্ত একজন লেখককে এত কাছে থেকে কখনো দেখিনি তপন, কখনো দেখেনি তপন, দেখা যায়। তাই জানতো না, বা এত কাছে থেকে যে এটা জানা যায় বা দেখা যায় এটা কিন্তু তপনের জানা ছিল না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তো তপনের ধারণাটা দেখো, যে লেখিকা বা লেখক এখানে গল্পের লেখক, তো লেখক যে একটু অন্য ধরনের কিছু হবে এটা কিন্তু তপনের ধারণা ছিল। তো অন্য ধরনের মানে কি, মানুষ নয়, অবশ্যই মানুষ, কিন্তু সে সম্পর্কে একটা অন্য ধারণা কিন্তু তপনের মধ্যে ছিল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এটাও কিন্তু আন্ডারলাইন করে নেবে, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। দেখো, তো কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তার, অর্থাৎ জ্ঞানচক্ষু কেমন, চোখে দেখে যে সম্যক ধারণা সেটাই জ্ঞানচক্ষু। আশ্চর্য, হ্যাঁ, মানে কোথাও কিছু ওলট পালট নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদেরই মতন, হ্যাঁ, দাড়ি কামানো, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায়, এই ধরনের কথাগুলো একদম সাধারণ মানুষের মতন কিন্তু উনি বলে চলেছেন। তো বলেই অর্ধেক তুলিয়ে নেন, অর্থাৎ খাবার থেকে অর্ধেক তুলিয়ে নেন। তো চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো লাইন আমি যে কটা লাইন তোমাদের দাগাতে বলবো দাগিয়ে নেবে, দেখবে একটা সময় পরে মনে পড়বে যে এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে যেগুলো দাগানো হয়েছিল সেগুলোই পরীক্ষায় এসেছে। অর্থাৎ কবে, সামেটিভ পরীক্ষায়, এবং একদম ভাইটাল পরীক্ষা যেটা 2027 সালের মাধ্যমিক পরীক্ষা। তো তাছাড়াও ঠিক ছোট মামাদের মতো খবরের কাগজ সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। তো সিনেমা দেখতে বেড়াতে যাওয়া আগের একটা কিন্তু রীতি ছিল, এখন কিন্তু আমরা কি করি, আমার কিন্তু এখন আর সিনেমা তো কোথায় সিনেমা হল তাই সবাই ভুলে গেছে, সিনেমা হল আছে বলে সেটাও ভুলে গেছে। অর্থাৎ বাড়িতে বসেই কিন্তু আমরা সব জানতে পাচ্ছি। তো মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছেন। এদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুরবাড়িতে
এসে রয়েছেন কয়েকদিন। তো তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। এটাও দাগিয়ে নাও, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তো তবে তপনের বা লেখক হতে বাধা কোথায়? তো যদি মানুষের মতোই হয় তাহলে কি হবে? তপনের তো কোনো বাধা নেই যে লেখক হতে, তপনও তো লেখালেখি করে। তো গল্প পড়ে আমরা বুঝেছি মেসোমশাই কলেজের প্রফেসর, বুঝে তো প্রফেসরকে। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগে দিব্যি একখানি দেবানিদ্রা যাচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয় মানে যাওয়া হয়। অবশ্য তপন না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শুনে কার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, অর্থাৎ তপন যেটা লিখেছে ছোট মেশোর হাতে চলে গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে, অর্থাৎ সে ঘুমোচ্ছিল, ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। অবশ্য তপন মাসির এই হইচইতে মনে মনে পুলকিতও হয়, অর্থাৎ একটা লেখা একজন লেখকের, অর্থাৎ বড় লেখকের হাতে যাবে, এটা কিন্তু একটা আনন্দেরই বিষয়। তাই তপনের কিন্তু সেই আনন্দটা হয়েছিল। দেখো, গল্পের মধ্যে এমন কিছু জটিল কিচ্ছু নেই, শুধু গল্পটা ভালো করে পড়তে হবে, চরিত্রগুলো ঠিক কোথায়, কোন কথাগুলো কে কাকে কখন বলেছিল এটা জানতে হবে। মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। অর্থাৎ যে লেখে আর যারা লেখে আর যাদের কাছে লেখা পাঠানো হয়, যে লেখা ছাড়া অর্থাৎ লেখক ছাড়া এটা কিন্তু বুঝতে পারবে না। অর্থাৎ রত্নের মূল্য জহুরির কাছেই, এটাও দাগিয়ে নাও, এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। এই রত্নের মূল্য, রত্ন বলে মূল্যবান ধন সম্পত্তি, অর্থাৎ সোনা দানা যেগুলো। তো জহুরিটা হচ্ছে যে নাকি কি না সোনা চেনে বা সোনা সম্পর্কে জানে, অর্থাৎ কোনটা আসল সোনা বা কোনটা নকল সোনা সেটা জানে। অর্থাৎ সোনার জহুরি কথা হচ্ছে যে সোনার বড় ব্যবসা করে, সেই হচ্ছে জহুরি বা যে সোনা চেনে। তো একটু পরেই ছোটো মেশো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে দিলে ছাপাতে দেওয়া চলে। তার মানে একটু কারেকশান করা মানে ঠিকঠাক করে দিলে কিন্তু চলে। তো দেখো না, কারেকশান করা বলে বুঝতেই পারছো, আমরা যখন ছোটদের পড়াই বা ছোটরা যখন আমাদের কাছে পড়ে, তখন কিন্তু ছোটরা লেখে অনেক ভুলভ্রান্তি লেখে। তখন যদি তাদের খাতায় একটু ভেরি গুড লিখে দেওয়া যায়, তারা কিন্তু উৎসাহিত হয়। কিন্তু ভেরি গুড লেখার সাথে সাথে আমাদের আরেকটা কিছু কিন্তু আন্ডারলাইন করে দিই, এই জায়গাটা কি, একটু জিজ্ঞাসা চিহ্ন। তো ওরা তো জিজ্ঞাসা চিহ্ন কিছু বোঝে না, তাই ওরা বাড়িতে যখন খাতাটা নিয়ে যায় তখন কি হয়, তখন কিন্তু বাড়ির লোক বলে এই লেখাটা কিন্তু একটু ব্যাখ্যা হয়েছে, ওই জন্য একটু দাগ দিয়ে দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু স্টুডেন্ট কি বলবে, না আমার খাতায় ভেরি গুড আছে, এটা ভালোই হয়েছে। অবশ্যই তাহলে তারা উৎসাহিত হয়। তো তপনের ক্ষেত্রেও সেটা কারেকশান করে দিলে তপনও উৎসাহিত হয়েছে, কিন্তু পরক্ষণে কিন্তু একটু অন্যরকম দেখা গেছে। তো প্রথম তপনটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি এই গল্পটা ছাপিয়ে দাও, দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটাই, এটাও দাগিয়ে নিও। তো মেশো তক্ষুনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, তা আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। অর্থাৎ একজন বড় লেখক, সন্ধ্যাতারা পত্রিকায় এটা ছাপা হবে, তো উনি যদি বলে দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ছাপা হয়ে যায়। তপন, হ্যাঁ ঠিক আছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। তাহলে একজন বড় লেখক গল্প পত্রিকায় ছাপিয়ে দেবে, তপনেরও আনন্দ, আর ওনার তো এটা পাওয়ার আছে একজন বড় লেখক বলে। এবার আমরা চলে যাবো পরের পাতায়, অর্থাৎ 12 পাতাতে চলে যাব। 12 পাতাতে চলে গিয়ে দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটি কি? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু দাগিয়ে নাও। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে তো একেবারে সেই রাজা রানীর গল্প লেখা নয়, তো খুন জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। তো এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, এটাও কিন্তু দাগিয়ে নাও লাইনটা। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর এই ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো
ওর হবে, হ্যাঁ এটা খুব ভালো, ওর হবে, অর্থাৎ এটা ও লিখেছে এটাও হবে, অর্থাৎ কি লিখেছে, অর্থাৎ ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতাটা লিখেছে। এটা কিন্তু একটা গল্প হতেই পারে, তো সেই অনুভূতি নিয়ে তপন লিখেছে, তাই মেশো বলেছে ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন দিনরাত, অর্থাৎ একজন বড় লেখকের কাছে যখন লেখাটা গেছে তখন তো একটা টেনশন হয়ই, অর্থাৎ মনে মনে আনন্দ হয়, টেনশনও হয়। তো ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে বাকি নেই তার। তো শুধু এইটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে, নতুন মেশোকে দেখে জানলো সেটা। তবে আর কে পায় তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর অর্থাৎ ঘুমে আচ্ছন্ন, তখন তপন আস্তে আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, এই নিয়ে বিয়ে বাড়িতে যেটি না আনা, মা না আনিয়ে ছাড়েননি, অর্থাৎ মাই তাকে নিয়ে এসেছে একটা হোম টাস্কের খাতা আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখেও ফেলে একটা আস্ত গল্প। অর্থাৎ একাসনে, বুঝতে পারছো যে একই জায়গায় বসে গল্পটা লিখে ফেলেছে। লেখার পর যখন পড়ল, গায়ে কাটা দিল, তপনের মাথার চুল খাড়া হয়ে গেল। দেখো আশ্চর্য, কিছু লিখলে গায়ে কাটা দেয় আর মাথার চুল খাড়া হয়ে যায়। এটা কিন্তু দেখো ভয় পেলেও হয়, আশ্চর্য কিছু দেখলেও হয়, আশ্চর্য কিছু জানলেও হয়। কি, হ্যাঁ এটি এটি একই ব্যাপার। অর্থাৎ এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসির ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের ছোট বড়, বড় হলে সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্য দিয়ে বসে যে আমি গল্প লিখেছি। তো দেখো, তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, অর্থাৎ মাতব্বর টাইপের হয়ে গেছে, অর্থাৎ প্রধান টাইপের হয়ে গেছে। তাই গল্পটার সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই, হ্যাঁ, ওর পিঠে চাপড়ে সুরে বলে, ওমা এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে, হ্যাঁ টুকলিফাই করিসনি তো, অর্থাৎ টুকে টুকে লিখিসনি তো? না মাসি, ছোটো মাসি ভালো হবে না বলছি। অর্থাৎ এই যে সম্পর্কটা যে রেগে গেছে একটু, বা একটু আদর করে বলছে, আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি, বই তো নয়, হ্যাঁ রোজ তোর মেসো মশাইকে দেখাস, অর্থাৎ তোর যে রাগ সেটা মেসো মশাইকেই দেখাস, কিন্তু কিন্তু গেলেন তো, গেলেনই যে, হ্যাঁ গেলেনই যে, অর্থাৎ কোথায় গল্পের সেই আঁটোসাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। এবার চলে যাই আমরা পরের পাতাতে, 13 পাতায়। অর্থাৎ গল্পের মধ্যে শুধু একটা গল্প বোঝানোর কিছু নেই, গল্পটা চরিত্রগুলো ভালো করে পড়তে হবে, কে কখন কি বলেছিল এটা জানতে হবে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবুও এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। কি ঘটনা? অর্থাৎ ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে একখানা সন্ধ্যা তারা। এটাও কিন্তু দাগিয়ে নেবে কেন, হেতু দেখো সন্ধ্যা তারা নিয়ে কেন, হ্যাঁ বুকের রক্ত ঝুলকে ওঠে তখন, অর্থাৎ বুকের ভেতর থেকে রক্তটা যেন নড়ে উঠলো এমন। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, আর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, তা ঘটছে, সত্যিই ঘটছে। সূচিপত্রেও নাম রয়েছে, প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়,
সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। এই যে কথাটা, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বাড়ি, হ্যাঁ চমৎকার, তো চমৎকার লিখেছে তো। হ্যাঁ, মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন আর বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমনি হয়। ক্রমশ ওই কথাটাই ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথাটা। দেখো, কারেকশন মানে কি, যে লিখেছে সে ভুল লিখেছিল, তারপরে যে কারেকশন করেছে সেই ঠিক করে দিয়েছে। তো তপনের বেশ একজন লেখক, সে তো এটা কারেকশন করে দিতেই পারে। বাবা বলে, তাই? হ্যাঁ, এই নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, এটা কি সম্ভব? এটাও তার বাবার মনেও জেগেছে। মেজো কাকু বলেন, এইরকম তো একটি লেখক বেশও থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। দেখো, ইনসাল্টিং কথা। দেখো, ছোটো মাসি অন্য আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আজ অন্য কথা নাই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো, অর্থাৎ ছুতো না। অর্থাৎ তপনের মেশোই কিন্তু প্রধান হোতার মতন কাজ করেছে। তো তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ একটা ভালো কাজ করলে আমরা কিন্তু আহ্লাদ করি, অর্থাৎ আহ্লাদে তখন মনটা ভরে যায়, কিন্তু তপনের কিন্তু সেটা হচ্ছিল না, ঠিক উল্টোটাই হচ্ছিল। এটাও কিন্তু লক্ষণীয় বিষয়। এবার আমরা চলে যাব 13 পাতায়, 14 পাতায় চলে যাব। 14 পাতাতেই কিন্তু শেষ, এখানেই গল্পটা শেষ হয়ে যাবে, আর একটুখানি আছে। অনেকক্ষণ পরে মা বললেন, কই, তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে এতক্ষণে বইটা নিজে হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তখন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার। অর্থাৎ আমরা যখন কোনো কথা বলতে যাই তখন কি করি, একটু গলাটা এরকম করে কেশে নিই। তো তপন ও একটা বলতে যাচ্ছে, তাই কিন্তু সেও কিন্তু একটু কেশে নিল, অর্থাৎ গলাটা পরিষ্কার করে নিল। তো কিন্তু এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন করা, তপনের অপরিচিত, অর্থাৎ তপন এগুলো লেখেইনি। এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়া কারেকশন করেছে, অর্থাৎ সেগুলো সম্পূর্ণটাই পাল্টে দিয়েছে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়, কিরে তোর যে দেখছি পায়া ভারী হয়ে গেল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু দাগিয়ে নেবে। সবাই শুনতে চাইছে, তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাঁক হরে গেল? এই জায়গাটাও দাগিয়ে নেবে, দুটো জায়গায় দাগিয়ে নেবে। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না যে সে কি পড়ছে, তবু ধন্যি পড়ে যায়। আর একবার বটে তপনের লেখা মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে, অর্থাৎ জামাটা তুলে নিয়ে কি করে, চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, অর্থাৎ যেটা হওয়ার কিন্তু কথা ছিল সবচেয়ে সুখের দিন, সেটাই হয়ে গেল সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, কি জন্য হলো এটাও জানে না। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তখন নিজে এগিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হোক আর না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয়, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছি। অমুক মানে কি, অজ্ঞাত কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিন্তু আমরা অমুক বলি, হতে পারে সেটা ব্যক্তি বা বস্তু। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লাইন পড়তে না হয়, অর্থাৎ তার এটাই কষ্ট লেগেছে, সে যা লিখেছে সেখানে সেই লেখাগুলো ছিল না, লেখাগুলো ছিল মেশোর লেখা, সেটা পড়ে তার আরও বেশি কষ্ট হয়েছে। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, এটাও কিন্তু দাগিয়ে নেবে। তো আমরা গল্পটা কিন্তু এখান থেকে পড়লাম, পুরোটাই গল্পটা পড়েছি, এখান থেকে যে প্রধান এমন কঠিন কিছু এর মধ্যে নেই।
অর্থাৎ গল্পটা বারংবার পড়ে নেবে, পড়ার পরে কিন্তু যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো কিন্তু তোমরা পড়ে নিও, অর্থাৎ সেগুলো সম্পর্কেই কিন্তু কোশ্চেনগুলো আসবে। আর আমি এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব, আর শেয়ার করার সাথে সাথে কিন্তু কি হবে না, তোমাদের স্কুলের যে সামেটিভ পরীক্ষাগুলো হবে সেগুলোও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর 2027 সালে মাধ্যমিক দেওয়ার জন্য কিন্তু প্রিপারেশন এখান থেকেই শুরু হয়ে যাবে। তাই আমি বলবো যে এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করব সেগুলোই কিন্তু 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় আসবে, এটা কিন্তু 100% শিওর, এর মধ্যে কোনো গলতি থাকবে না। তোমরা কিন্তু প্রমাণটা দেখে নেবে প্রিভিয়াস ভিডিওগুলোতে, আর যারা 2026 সালে মাধ্যমিক দিয়েছে তাদের মুখ থেকে, তাহলেই কিন্তু প্রমাণটা পেয়ে যাবে। তাহলে চলো শেয়ার করি। দেখো 1 নম্বর, জ্ঞানচক্ষু কথাটি বাংলার আক্ষরিক অর্থ কী? জ্ঞানচক্ষু, জ্ঞান চক্ষু কথাটির বাংলা আক্ষরিক অর্থ কী? আক্ষরিক অর্থ কি? দেখো এর আক্ষরিক অর্থ হলো, একটা হচ্ছে বোধোদয়, বোধোদয় বা প্রকৃত জ্ঞানের উন্মেষ, বা প্রকৃত জ্ঞানের উন্মেষ। 2 নম্বর কোশ্চেনে দেখো, কোন গ্রন্থ থেকে জ্ঞানচক্ষু গল্পটি সংকলিত হয়েছে? কোন গ্রন্থ থেকে জ্ঞানচক্ষু গল্পটি কলিত হয়েছে? দেখো এটা হয়েছে ছোটদের গল্প সংকলন, ছোটদের গল্প সংকলন কুমকুম থেকে, কুমকুম থেকে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটি, আশাপূর্ণা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেন? আশাপূর্ণা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেন? দেখো 1909 সালে, 1909 সালের 8ই জানুয়ারি উত্তর কলকাতায়। 4 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো আশাপূর্ণা দেবী কত সালে মারা যান? আশাপূর্ণা দেবী কত সালে মারা যান? অর্থাৎ সালটা হচ্ছে 1995 সালের 13ই জুলাই। 5 নম্বর শেয়ার করব, জহুরি কথার বাংলা আক্ষরিক অর্থ কী? জহুরি কথার বাংলা আক্ষরিক অর্থ কি? দেখো বাংলা আক্ষরিক অর্থাৎ যে আসল সোনা চিনে বা ব্যবসায়ী, যে আসল সোনা চেনে বা ব্যবসায়ী। এবার আমরা 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। 6 নম্বর দেখো, জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? উত্তরটা হবে যে বিশিষ্ট বাঙালি ও
ঔপন্যাসিক, বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক তথা শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা। 7 নম্বর কোশ্চেন দেখো, অর্থাৎ জ্ঞানচক্ষু কোন ধরনের গল্প? জ্ঞানচক্ষু কোন ধরনের গল্প? এটা দেখো, অর্থাৎ ছোট গল্প। দেখো 7টা কোশ্চেন শেয়ার করা হয়েছে, আর 3টে কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার আগে কিন্তু আমি বলবো যে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। আর বোর্ডটাকে ক্লিন না করলে কিন্তু কোশ্চেনগুলো শেয়ার করতে পারছি না, তাই বোর্ডটাকে কিন্তু একটু ক্লিন করে নিতে হবে, তাহলে কিন্তু সব কোশ্চেনগুলো শেয়ার করা হয়ে যাবে। আর শেয়ার করার সাথে সাথে, অর্থাৎ আমি বোর্ডটা ক্লিন করার সাথে সাথে তোমাদের বলবো, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, অর্থাৎ একটা করে লাইক দিয়ে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারাও কিন্তু কি করবে না, একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমাদের কিন্তু প্রথমেই ভিডিওগুলো গিয়ে হাজির হয়ে যায় এবং তোমরা এই সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারো। তাহলে কি হবে, তোমরাও উপকৃত হবে, তোমার বন্ধুরাও উপকৃত হবে, আমিও উৎসাহিত হব, আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব বা তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর কিন্তু এবার 8 নম্বর কোশ্চেন, জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা কি? দেখো, জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যা তারা কি? এটা একটা পত্রিকা। এবার 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে অমুক কথার বাংলা আক্ষরিক অর্থ কি? অমুক কথার বাংলা আক্ষরিক অর্থ কি? অমুক কথার বাংলা আক্ষরিক অর্থ হলো, অর্থাৎ অজ্ঞাতনামা অজানা কোনো ব্যক্তি। উত্তর, অজ্ঞাতনামা অজানা কোনো ব্যক্তি। 10 নম্বর কোশ্চেন দেখো, অর্থাৎ ডিলিট কি? ডিলিট কি? দেখো, ডক্টর অফ লেটার্স বা অর ডক্টরস অফ লিটারেটার। তো আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের মানে স্কুলের সামেটিভ পরীক্ষাগুলো তথা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো পড়বে। আজকে এখানে শেষ করছি, পরে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে শেয়ার করব, আর এখান থেকে কিন্তু বড় কোশ্চেন ছোট কোশ্চেন সবই কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করব। গুড বাই ফ্রেন্ডস।